বরিশালের বরগুনার পাথরঘাটার চরে একটা গণকবরের সন্ধান পেয়েছে। সুন্দরবনের ভিতরে আপনার গণকবরের সন্ধান পেয়েছে। ছাত্রলীগের গুন্ডামি করতে গিয়ে যারা মারা গেছে ওদের অনেককে এখনো শহীদের তালিকায় আছে। আমার এলাকাতে আমি জুলাই শহীদ হিসাবে যার কবর জিয়ারত করেছি তেমন একজনের কথা গত কয়েকদিন আগে জানতে পারলাম, সে ছাত্রলীগের কর্মী ছিল, মারামারি করতে গিয়ে মারা গেছে পুলিশের গুলিতে। অতএব এই যে তালিকাটাকে সিরিয়াসলি জাস্টিফাই করে ভেটিং করে তালিকা করাটা আমাদের সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। ধরনের ইভেন্টে আমরা যাচ্ছি এবং আমাদেরকে যেই মেমোরিতে আবার ফিরে দিতে হচ্ছে নিজেদেরকে, এটা আমাদের জন্য খুব কষ্টের। এবং পার্টিকুলারলি ধরেন বিচারের কথা আমাদেরকে বারবার বলতে হচ্ছে। আপনারা হয়তো দেখেছেন, আমি ব্যক্তিগতভাবে নিজের কথা অথবা নিজের স্মৃতিচারণ করা পছন্দ করি না। আমাদের দায় থেকে আমরা কাজ করি এবং আমাদের কাজগুলো আমরা কন্টিনিউ করছি। আমরা গত 2 সপ্তাহ আগে আইসিটির যিনি নতুন চিফ প্রসিকিউটর আছেন ওনার সাথে আমরা দেখা করেছি। বিচারের বিষয়গুলো নিয়ে আমাদের এবং আমাদের শহীদ পরিবারের যে কনসার্ন আছে সেই কনসার্নগুলো আমরা বলেছি এবং আমরা বলছি যে এটার যেই গতিটা আমরা দেখতে চাই সেই গতিটা আসলে দেখতে পাচ্ছি না। পার্টিকুলারলি আমরা সরকারের তরফ থেকে বিচারের প্রসেসকে গতিশীল করবার জন্য যে পরিমাণ লজিস্টিক্স দেওয়া দরকার, সাপোর্ট দেওয়া দরকার, সেই পরিমাণ টাকা পয়সা লজিস্টিক্স দেওয়া হচ্ছে না। যে পরিমাণ প্রসিকিউটর দরকার, যে পরিমাণ আপনার তদন্ত কর্মকর্তা দরকার, যেই পরিমাণ আপনার ফান্ডিং দরকার, বিভিন্ন জায়গাতে যেতে হচ্ছে, নতুন নতুন গণকবরের খবর পাওয়া যাচ্ছে এবং যেই গণকবরগুলোর খবর আগে আমরা পাই নাই। সম্প্রতি আমাদের চিফ প্রসিকিউটর আমাদের জানালেন যে বরিশালের বরগুনার পাথরঘাটার চরে একটা গণকবরের সন্ধান পেয়েছে। সুন্দরবনের ভিতরে আপনার গণকবরের সন্ধান পেয়েছে। আমি গত শুক্রবারে মাত্র পরশুদিন রায়ের বাজার যে গণকবর আছে ওখানে আমরা জিয়ারত করতে গেলাম। ওখানে আপনার দেখলাম 67-68 জনের লাশ আইডেন্টিফাই হয়েছে, কিন্তু আমরা খবর থেকে জেনেছি যে এই সংখ্যাটা 127-129-এর মতো হবে। ঢাকা মেডিকেল থেকে মর্গ থেকে এনে সিম্পলি ওখানে আমাদের সম্মানিত শহীদদেরকে ডাম্প করেছে। জুরাইনে, মাতুইলে, নরসিংদীতে, মুন্সিগঞ্জে, বিভিন্ন জেলাতে নতুন নতুন করে গণকবরের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এগুলোতে ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করা, ডিএনএ স্যাম্পলিং করে এগুলোকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে বিচারের উপযোগী তথ্য কাঠামো তৈরি করা, সেখানে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। তদন্ত সংস্থায় আইসিটিতে 1-2 জন খুবই খারাপ অসৎ কর্মকর্তা আছেন পুলিশের, যারা টাকার বিনিময়ে ব্যাপক লেনদেন করছেন আমরা খবর পাচ্ছি, এবং তারা বিচারিক প্রক্রিয়াকে স্লো করা, দুর্বল করে দেওয়া, দুর্বল এভিডেন্সটা প্রডিউস করা, এগুলোর কাজ করছেন। যেই সকল আসামিদেরকে, পুলিশের কর্মকর্তাদেরকে যাদের ফরেন্সিক ভিডিও ফুটেজ পাওয়া গেছে, কনভারসেশন পাওয়া গেছে সর্বোচ্চ পর্যায় থেকে, তাদের সেই ভিডিও ফুটেজ, কনভারসেশন, অডিও ক্লিপ সেগুলো প্রডিউস করা হচ্ছে না পরিকল্পিতভাবে মামলাটাকে দুর্বল করে দেওয়ার জন্য। এবং এই বিষয়গুলোতে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে সরকারের রাষ্ট্রে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা বলেছি যে এই কার্যক্রম যদি কন্টিনিউ করে তাহলে আমরা তদন্ত কর্মকর্তাদের নাম সহ আমরা কিন্তু এক্সপোজ করে দেব। এবং আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি যে অডিও ভিজুয়াল ক্লিপগুলো অনলাইনে পর্যন্ত অ্যাভেলেবল, সেগুলো পর্যন্ত কোর্টে প্রডিউস করা হচ্ছে না। কদিন আগে আপনারা দেখেছেন যে ইনুর 5 বছরের সাজা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তার মামলায় গুরুত্বপূর্ণ এভিডেন্স তদন্ত কর্মকর্তা কোর্টকেই দেন নাই, যে সে কিভাবে গণহত্যার পুরো প্রসেসের ভিতরে আওয়ামী লীগের সাথে ছিলেন, শেখ হাসিনার সাথে গণহত্যায় অংশগ্রহণ করা, গোলাগুলি, তারপরে যুদ্ধ, এগুলোকে উস্কানি দেওয়া, আরো বেশি অস্ত্র ব্যবহার করা, সেই বিষয়গুলো ওখানে প্রডিউস করা হয়নি। তো এখন এইটা তো ক্যাঙ্গারু কোর্ট না, এটা আওয়ামী লীগের কোর্ট না। তারা ন্যায় বিচার করতে চান, আমরাও চাই যাদের ব্যাপারে অভিযোগ আছে তাদের প্রতি ন্যায় বিচার করা হোক, শেখ হাসিনা সহ। তো সেখানে সাফিসিয়েন্ট এভিডেন্স প্রডিউস করা হচ্ছে না। তা আমরা সরকারের আইনমন্ত্রীকে আহ্বান করছি, দয়া করে আপনি এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি দেখবেন, যেখানে যেখানে যে লজিস্টিক্স দেওয়া দরকার সেগুলো করবেন। অনেক মায়েরাই বলছেন তাদের কষ্টের কথা বলবার জন্য। আমি আওয়ামী লীগের পতনের পরে সারা দুনিয়ার গ্লোবাল এক্সপিরিয়েন্সকে সামনে রেখে বলেছি, গণহত্যা পরবর্তী প্রত্যেকটা দেশ যারা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করেছেন তারা সবসময় গণশুনানি কমিশন করেছেন শুধুমাত্র ভিকটিমের গল্প শোনার জন্য, তার কষ্টের কথাটা রাষ্ট্রের কাছে ভেন্টিলেট করবার জন্য। এবং অনেকগুলো মডেল আমি রাষ্ট্রের কাছে পর্যন্ত প্রস্তাব করেছি।
প্রফেসর ইউনূস সরকারের সময় আমি পার্সোনালি ওনাকে বলেছি যে আপনি একটা গণশুনানি কমিশন করেন, যেটা সারাদিন যেখানে ভিকটিম, শহীদ পরিবার, আহত পরিবার, মায়েরা, প্রতিবন্ধীরা যারা চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন, তারা এসে তাদের লড়াইয়ের গল্প বলবেন, তাদের জীবনের গল্প বলবেন, তাদের এই লড়াইকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে তাদের যে স্বপ্ন সেটার কথা বলবেন। সাংবাদিকরা যারা দেখেছেন, যারা গণমাধ্যমে ছিলেন, বুদ্ধিজীবীরা আছেন, সিভিল সোসাইটি মেম্বার আছেন, তাদের সবাই তাদের এই গল্পগুলো বলবেন। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য, আমরা গণশুনানি কমিশনটা এখনো করতে পারি নাই। না করবার কারণে যেটা হয়েছে যে ভিকটিম ফ্যামিলির, এই যে ফ্যামিলিগুলো যারা কান্নাকাটি করছেন, তাদের কষ্টের কথা এখনো ভ্যালিডেট করা যাচ্ছে না। এখন পর্যন্ত 844 বলা হচ্ছে, কিন্তু জাতিসংঘের রিপোর্টে আমরা জানি শহীদদের তালিকা 1400 প্লাস মাইনাস বলা হয়েছে। এখন পর্যন্ত একটা ভালো তালিকা সরকার করে নেই। আপনার এভিডেন্সের ব্যাপারে এখনো যেই ক্রাইটেরিয়া সেট করেছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা বাস্তবসম্মত ছিল না। আপনাদের মনে থাকার কথা, একজন মা বলেছেন হাসপাতালের পর হাসপাতাল, আহত পরিবার, শহীদদেরকে নিয়ে নিয়ে ঘুরতে হয়েছে। 6টা 7টা হাসপাতাল ঘোরার পরেও ওই রুগীকে, ওই বুলেটবিদ্ধ তরুণকে হাসপাতালে ভর্তি হতে দেওয়া হয় নাই। আমাদের যে সামন্তলাল সেন তখন আওয়ামী স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোতে ফোন করে করে ডাইরেক্টরদের বলে দিয়েছেন কোনো এই যোদ্ধা যারা ছিল জুলাইয়ের পক্ষে, তাদের কাউকে গুলিবিদ্ধ হলে যেন চিকিৎসা না দেওয়া হয়। কিন্তু একই অবস্থায় দেখবেন ছাত্রলীগের হয়ে, হেলমেট বাহিনীর হয়ে যারা মারামারি করতে গেছেন, তাদেরকে দেখতে পর্যন্ত শেখ হাসিনা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন জায়গায় হাসপাতালে গেছেন, এবং তাদের অনেকে ছাত্রলীগের গুন্ডামি করতে গিয়ে যারা মারা গেছে, ওদের অনেককে এখনো শহীদের তালিকায় আছে। আমার এলাকাতে আমি জুলাই শহীদ হিসাবে যার কবর জিয়ারত করেছি, তেমন একজনের কথা গত কয়েকদিন আগে জানতে পারলাম, সে ছাত্রলীগের কর্মী ছিল, মারামারি করতে গিয়ে মারা গেছে পুলিশের গুলিতে। অতএব এই যে তালিকাটাকে সিরিয়াসলি জাস্টিফাই করে, ভেটিং করে তালিকা করাটা আমাদের সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ।